বন্ধুরা দুজন ভালো বন্ধু ছিল। তারা দুজনেই ছোটবেলা থেকেই একে অপরের সঙ্গে থেকেই বড় হয়েছে, একই স্কুলে পড়াশোনা করেছে, একই সঙ্গে তারা ছোট থেকে বড় হয়ে উঠেছে। একজনের নাম ছিল গোপাল আর একজনের নাম ছিল সোনু। তারা দুজনে একই সঙ্গে সবজি বিক্রি করার কাজও করছিল। এইভাবে সবজি বিক্রি করতে করতে তারা বিভিন্ন গ্রামে বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়াতো। এমনই একদিন এক মহিলা তাদের কাছে আসলো এবং তাদের কাছ থেকে সবজির দামাদামি করতে লাগলো। সেই মহিলা বলতে লাগলো, দাদা এত দামে কেন বিক্রি করছো জিনিসটা, একটু কম দামে বিক্রি করো। বিভিন্ন ধরনের জিনিসের দাম জিজ্ঞেস করছিল আর বলছিল, এই না না, টমেটো এত দাম দিয়ে কেন বিক্রি করছো, টমেটো তো বাজারে আরো কমে পাওয়া যায়। এইভাবে এই শাক ওই জিনিস এই সমস্ত কিছুর দামাদামি করছিল। বন্ধুরা সেই মহিলা তাদের দুজনের সঙ্গে প্রায় 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত কথা বলেছিল। হঠাৎ করেই গোপাল সোনু নামের তার বন্ধুকে বলতে লাগলো, আরে তুই দেখেছিস ওই মহিলাকে? ওনাকে তো দেখে আমি অবাক হয়ে গেলাম। ওনাকে দেখতে এক্কেবারে তোর বউয়ের মতো, আর কথাবার্তাও দেখ একদম তোর বউয়ের মতোই করেই বলছে। আমার তো মনে হচ্ছে এই মহিলা মনে হয় তোর স্ত্রী। সোনু যখন গোপালের মুখ থেকে একথা শুনলো সে বলতে লাগলো, তার পাগল, উল্টো পাল্টা কথা বলছিস, এই সমস্ত আবার হয় নাকি? এমনটা বলে সে গোপালের কথায় পাত্তা দিচ্ছিল না এবং নিজের কাজেই ব্যস্ত হয়ে আসলো। তখনই গোপাল বলল, আরে তোকে আমি একটা কথা বলছি, তুই আমার কথাটা একটু মন দিয়ে শোন, দেখ বিশ্বাস কর আমার কথা। তখনই সোনু বলতে লাগলো, তোর কথায় আমি পাত্তা দিচ্ছি না, তার কারণ হলো যার মৃত্যু 7 বছর আগেই হয়ে গেছে, যার মৃত্যুর জন্য 16-17 মাস পর্যন্ত আমি কারাগারের পেছনে ছিলাম, আমাকে জেলে বন্দি থাকতে হয়েছিল, তুই বলছিস সেই মহিলা বেঁচে আছে, তোর সঙ্গে এসে কথা বলেছে? তোর কথা একটা পাগলেও বিশ্বাস করবে না। কিন্তু গোপাল বারবার করে সোনুকে বলছিল, দেখ ভাই, আমার মনে হয় তোর এই বিষয়টা আবারও দেখা উচিত। তুই আর আমি দুজনেই এই বিষয়ে অনেক দিন পর্যন্ত ভুগেছি, অনেক কষ্ট করেছি, আর আমার মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে ওই মহিলাকে দেখতে একদম তোর স্ত্রীর মতো, এমনকি কথাবার্তাও পুরো তোর স্ত্রীর মতো করেই বলছে। বন্ধুরা তারপর সোনু তার বন্ধুর কথা শুনলো এবং তারা দুজনে নিজেদের তরফ থেকেই এই বিষয়ের দেখতে লাগলো, একটুখানি ইনভেস্টিগেট করতে লাগলো। বন্ধুরা তারা দুজনে যখন এই বিষয়টি খুঁটিয়ে দেখলো, তারা বুঝতে পারলো যেই মহিলার সঙ্গে তারা কথা বলছিল সত্যি সেই মহিলা সোনুর স্ত্রী। বন্ধুরা এরপর এই ঘটনা যখন পুলিশের কাছে পৌঁছলো, যখন সবার কাছে এই ঘটনা সবার কাছে প্রকাশ পেল, তখন এই ঘটনা নিয়ে অনেক কথাবার্তা রটেছিল। বন্ধুরা এমন একটি কারণে, এমন একটি ঘটনার জন্য বহু জীবন বরবাদ হয়ে যেতে পারে, আর এই কাহিনীতেও ঠিক এমনটাই ঘটেছিল। ওই সাধারণ একটি ভুলের কারণে, না এই ভুলটাকে সাধারণ বলা উচিত নয় যদিও, তবুও এই ভুলের কারণে অনেক জীবন ধ্বংস হয়ে গেছিল, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছিল। বন্ধুরা আজকের যে কাহিনী আমরা আপনাদেরকে শোনাচ্ছি সেই কাহিনী হলো রাজস্থানের একটি কাহিনী। এই গ্রামে গোপাল আর সোনু দুজনে বাস করতেন, নিজের নিজের বাড়িতে তারা খুব সুখে শান্তিতেই ছিলেন। এমনই একদিন সোনু যখন একটি মন্দিরে গেল, সে মন্দিরের বাইরে কিছু ফলের দোকান নিয়ে বসেছিল। তখনই সেখানে একটি মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। মেয়েটির নাম ছিল জ্যোতি। জ্যোতির সঙ্গে সোনুর যেদিন প্রথম দিন দেখা হয়েছিল সেদিন থেকেই জ্যোতি সোনুকে খুব ভালোবেসে ফেলেছিল, তার সোনুকে দেখে খুব ভালো লেগে গেছিল, কারণ সোনুকে দেখতে খুব সুন্দর ছিল, এদিকে তার বয়সটাও খুবই অল্প ছিল। জ্যোতি যখন সোনুকে প্রথম দেখলো সে তাকে বিভিন্ন রকম কথা বলতে লাগলো, তার কাছ থেকে ফল কিনলো আর তার ফোন নাম্বারটাও নিয়ে নিল। এরপর ফোনে তারা একে অপরের সঙ্গে কথাবার্তা চালু করলো। জ্যোতি যখন সোনুর কাছ থেকে ফোন নাম্বার নিয়েছিল তখনই সোনু জ্যোতিকে বলেছিল, দেখো আমরা তো একে অপরের সঙ্গে এর আগে কখনোই দেখা করিনি, হঠাৎ করে এইভাবে তুমি আমাকে ফোন করবে, এটা তো ঠিক নয়। তখনই জ্যোতি বলল যে, দেখো আমার তোমাকে প্রথম দেখাতেই খুব ভালো লেগে গেছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমার সঙ্গে পরবর্তী জীবন কাটাতে চাই, আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। সোনু যখন প্রথমবার জ্যোতির মুখ থেকে একথা শুনলো তখন সে হতবাক হয়ে গেল, কারণ হঠাৎ করে একদিনের দেখাতেই একটা মেয়ে এমনভাবে একজনকে এই ধরনের কথা বলছে, এটা শুনে স্বাভাবিক ব্যাপার যে কোনো মানুষের অবাকই লাগবে।
তবুও সোনু জ্যোতিকে নিজের ফোন নাম্বার দিয়ে দিল। তারপর জ্যোতি সেদিন রাত থেকেই সোনুর সঙ্গে ফোনে কথাবার্তা বলা শুরু করলো। বন্ধুরা, তারপর থেকে প্রতিদিন রাত্রেবেলা জ্যোতি আর সোনু একে অপরের সঙ্গে কথা বলতো, ঘন্টার পর ঘন্টা তারা গল্প করত। এর মধ্যে একদিন জ্যোতি সোনুকে একটি পার্কেও ডাকলো। তারা দুজন সেই পার্কে দেখা করলো এবং অনেকটা সময় তারা একে অপরের সঙ্গে কাটালো, একে অপরের সঙ্গে গল্প গুজব করলো। জ্যোতি নিজের বাড়ির ঠিকানা, সে কোথায় থাকে, তার বাড়িতে কজন মেম্বার, এই সমস্ত কথাই সোনুকে জানিয়েছিল। আর সোনুও নিজের বাড়ির কথা তাকে জানিয়েছিল। তবে বন্ধুরা, সোনু জ্যোতিকে কিছু বাড়িয়ে চড়িয়েই বলেছিল, কারণ প্রথম দেখায় একটা মেয়ের প্রতি ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য হয়তো সোনু এমনটা করেছিল। সে হয়তো ভেবেছিল যে একটা মেয়েকে যদি সে একটু বাড়িয়ে চড়িয়ে বলে, তাহলে সেই মেয়েটা তার প্রতি আরো বেশি প্রভাবিত হয়ে পড়বে। যাই হোক, কি ভেবে সোনু এমনটা করেছিল তা তো আমরা বলতে পারবো না। তবে সোনু নিজের বাড়ি ঘর সম্বন্ধে একটু বাড়িয়ে চড়িয়েই বলেছিল। তারপর থেকে জ্যোতি নিরন্তর সোনুর সঙ্গে কথা বলে, তারা মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ করে। এমন একদিন হঠাৎই জ্যোতি সোনুকে জানায় যে তার বাবা মা তার অন্য এক জায়গায় বিয়ে ঠিক করে দিয়েছে, আর তাদের খুব শীঘ্রই বিয়ে করতে হবে। তারা যদি পালিয়ে গিয়ে বিয়ে না করে, তাহলে জ্যোতির বাবা মা তাকে অন্য একটি ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবে। যখন সোনু জ্যোতির মুখে একথা শুনলো, তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি বাড়ি থেকে চলে আসো, আমরা কোনো একটা মন্দিরে গিয়ে বিয়ে করে নিই। জ্যোতি সোনুর কথা মতো ঘর থেকে বেরিয়ে পড়লো এবং তারা দুজনে একটি মন্দিরে গিয়ে বিয়ে করলো। তারপর ঘটলো আসল ঘটনা। তারা বিয়ের পর প্রায় 1 সপ্তাহ মতো জ্যোতি সোনুর সঙ্গে সংসার করেছিল। জ্যোতি পরবর্তীতে বিয়ে করার পর নিজের বাবা মাকেও জানিয়ে দেয় যে জ্যোতি আর সোনু দুজনে বিয়ে করে ফেলেছে, আর এখন জ্যোতি সোনুর সঙ্গেই থাকবে। তারা দুজনেই প্রাপ্তবয়স্ক ছিল, তাই জ্যোতির বাবা মা এই বিষয় নিয়ে কোনো কিছুই করতে পারেনি। কিন্তু জ্যোতির বাবা সবসময় সোনুর সঙ্গে তার বিয়ে দিতে বিরোধিতা করেছিল, এবং পরবর্তীতেও যখন জ্যোতি বিয়ে করে তাদের বাড়ি গিয়েছিল, জ্যোতির বাবা তাকে ওই বাড়ি থেকে নিতেও গেছিলেন। তিনি এই বিষয়ে খুব বড়সড় একটা ঝামেলাও সৃষ্টি করেছিলেন, তবে ওই সমস্ত ঝামেলা করে কোনো লাভ হয়নি। কিন্তু হঠাৎ বিয়ের 6 দিনের মাথায় জ্যোতি সোনুকে বলে, আমি মার্কেটে যাচ্ছি, আমি সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, আমার 2-4টে জিনিস কিনতে হবে, আমি কিনেই বাড়ি ফিরে আসব। তবে জ্যোতি মার্কেটে যাওয়ার প্রায় 4-5 ঘন্টা কেটে যাওয়ার পরও জ্যোতি বাড়ি ফিরল না। এদিকে সোনু যখন দেখলো যে জ্যোতি অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও বাড়ি ফিরছে না, তখন সে জ্যোতিকে খুঁজতে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। মার্কেটে গেল, জ্যোতি যাদের সঙ্গে কথাবার্তা বলতো তাদের বাড়ি গেল, আশেপাশের পাড়া প্রতিবেশীর বাড়ি গেল, কিন্তু জ্যোতি কোথাও ছিল না। বাধ্য হয়ে সোনু জ্যোতির বাবা মাকে সমস্ত কিছু জানালো। সে বলতে লাগলো, দেখুন, আপনার মেয়ে বাড়ি থেকে বেরিয়েছে, প্রায় 7-8 ঘন্টা কেটে গেছে, সে এখনো বাড়ি ফেরেনি। সে মার্কেটে যাবে বলে ঘর থেকে বেরোলো, কিন্তু এখনো পর্যন্ত তো বাড়িতেই আসলো না। সোনুর কথা শুনে জ্যোতির বাবা মা সোনুর উপরেই রাগারাগি করতে লাগলো। তারা বলতে লাগলো, তোমার জন্যই আজকে আমার মেয়ের এই অবস্থা হয়েছে, তোমরা নিশ্চয়ই আমার মেয়েকে কোনো ক্ষতি করে দিয়েছো, হয়তো আমার মেয়ের কোনো ক্ষতি করে দিয়েছো, এখন তোমরা নাটক করছো। এমনটা বলেই জ্যোতির বাবা মা পুলিশে গেল এবং পুলিশে সোনুর পরিবারের সম্বন্ধে রিপোর্ট করলো। তারা বলল যে আমার মেয়েকে এরা হয়তো কিছু একটা করে দিয়েছে, আমার মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, তারপর পুলিশ সোনুর বাড়িতে গেল এবং সোনুকে গ্রেপ্তার করলো। তারপর দীর্ঘ কয়েক মাস যাবৎ সোনুর উপরে কেস চলে এবং সেই কেসের ফয়সলা হয়, আর ফয়সলায় এটা প্রমাণিত হয় যে সোনু জ্যোতিকে হয়তো কিছু একটা করে দিয়েছে, তার কারণেই জ্যোতিকে পাওয়া যাচ্ছে না। এর ফলে সোনু প্রায় 17-18 মাস পর্যন্ত জেল খেটেছিল, আর তারপর জামিনে সে জেলের থেকে বাইরে বেরিয়েছিল। কিন্তু বন্ধুরা, এই ঘটনায় আরও একটা বিষয় আমাদের মনে আসতে পারে। আমরা এই বিষয় নিয়ে হয়তো ভাবতে পারি যে শুধুমাত্র একটা সন্দেহের বশে, শুধুমাত্র জ্যোতির বাবা বলল বলে পুলিশ কিভাবে সোনুকে গ্রেপ্তার করে নিয়ে গেল। বন্ধুরা, এমনটা কিন্তু নয়। পুলিশ যখন সোনুকে ধরে নিয়ে গেছিল, তারপর পুলিশ সোনুকে জিজ্ঞাসাবাদ করেছিল। আর বন্ধুরা, পুলিশের জিজ্ঞাসাবাদ সম্বন্ধে তো আমরা সকলেই জানি। পুলিশ সোনুর উপর 3rd ডিগ্রি অ্যাপ্লাই করেছিল, তার সঙ্গে এমন এমন কাজ করেছিল যেটা সাধারণত পুলিশরা 3rd ডিগ্রি অ্যাপ্লাই করলে করে থাকে। তারপর সেই 3rd ডিগ্রির ভয়তেই সোনু এটা স্বীকার করে নিয়েছিল যে হ্যাঁ, সে তার স্ত্রীকে কোথাও নিয়ে গেছে এবং সেখানে নিয়ে গিয়ে তার সঙ্গে কোনো একটা খারাপ কাজ করে ফেলেছে। আর এরপরেই সোনুর উপর কেস চলে এবং তাকে গ্রেপ্তার করা হয় আর তাকে শাস্তিও দেওয়া হয়।
এদিকে সোনুর পরিবারের লোকজন যখন এটা জানলো যে সোনু নিজের ভুল স্বীকার করে নিয়েছে, যে স্বীকার করেছে যে সেই জ্যোতিকে কিছু একটা করে দিয়েছে, তখন সারা পাড়া প্রতিবেশীরা সবাই মিলে সোনুর বাবা মাকে অনেক উল্টোপাল্টা কথা বললো। সকলেই তাদেরকে তিরস্কার করতে লাগলো, তাদের সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দিল, তাদের বাড়িতে যাওয়া বন্ধ করে দিল। এইভাবে সোনুর পরিবার অনেক হেনস্থা সহ্য করেছিল। বন্ধুরা, 18 মাস পর সোনু বেল পায় এবং সে জামিনে ছাড়া পেয়ে নিজের বাড়িতে আসে। তার বাড়িতে তার বাবা মা তাকে জানিয়ে দেয়, দেখ তুই যদি এখানে থাকিস তাহলে পাড়ার লোকজন আমাদেরকে এখানে থাকতে দেবে না, তারা সকলেই আমাদেরকে উল্টোপাল্টা কথা বলবে, তুই এখান থেকে অন্য কোথাও চলে যা। যখন নিজের বাবা মার মুখ থেকে কথা শুনলো তখন সে হতবাক হয়ে গেল। সে বলতে লাগলো, এখন আমি কোথায় যাব? তখনই তার গোপালের কথা মনে পড়লো। গোপাল পাশের গ্রামেই থাকতো, সে তার খুব ভালো বন্ধু ছিল। সোনু গোপালের কাছে গেল আর বলতে লাগলো, দেখ গোপাল, আমি এখন কি করব বুঝতে পারছি না, থাকা খাওয়ার কোনো সংস্থান নেই, তুই বল আমি এখন কি করি। গোপাল তখন বলতে লাগলো, দেখ ভাই, আমি তো পাড়ায় পাড়ায় সবজি বিক্রি করে বেড়াই, তুই যদি আমার সঙ্গে সবজি বিক্রি করতে চাস তাহলে করতে পারিস। তখনই সোনু বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তুই যদি আমাকে তোর সঙ্গে থাকতে দিস তাহলে আমি তোর সঙ্গে পাড়ায় পাড়ায় ঘুরে সবজি বিক্রি করতে রাজি আছি। তারপর থেকে সোনু আর গোপাল দুজনে মিলে পাড়ায় পাড়ায় সবজি বিক্রি করতো। এমনই একদিন গোপাল আর সোনু যখন একটি গ্রামে সবজি বিক্রি করতে গেল, হঠাৎ করে এক মহিলা গোপালকে ডেকে বলতে লাগলো, দাদা আলু কত করে, পটল কত করে, এই সমস্ত কিছু সবজির দাম জিজ্ঞেস করতে লাগলো। গোপাল যখন সেই মহিলাকে দেখলো তখন তাকে দেখে তার জ্যোতির কথা মনে পড়ে গেল, কারণ সেই মহিলার কথাবার্তা চালচলন সমস্ত কিছু জ্যোতির মতোই ছিল, তাকে দেখতেও জ্যোতির মতো ছিল। এদিকে সেই মহিলা যখন সবজি কিনে বাড়ি চলে গেল তখন গোপাল সোনুকে বলতে লাগলো, দেখ ওই মহিলাকে দেখেছিস, ওকে দেখতে পুরো জ্যোতির মতো। সোনু যখন গোপালের মুখ থেকে একথা শুনলো তখন সে হতবাক হয়ে গেল। সে বলতে লাগলো, তুই কি পাগল? তুই পাগলের মতো কথা কেন বলছিস? আমার স্ত্রী মারা গেছে প্রায় 7 বছর হয়ে গেছে, আর এত বছর পর হঠাৎ করে আমার স্ত্রী বেঁচে ফিরলো, যার জন্য আমি এত দিন জেল খাটলাম, এত কষ্ট সহ্য করলাম, পুলিশের মারপিট সহ্য করলাম, তুই বলছিস সে বেঁচে আছে, আমি তোর কথা মেনে নেব? কোনো পাগল মানুষই তোর কথা বিশ্বাস করবে। তখনই গোপাল বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তোর আমার কথা বিশ্বাস করতে হবে না, কিন্তু ওইখানে গিয়ে আমাদের দেখতে তো কোনো অসুবিধা নেই। তুই এক কাজ কর, চল আমরা কয়েকদিন যাবত এখানে একটু ঘোরাঘুরি করি। আমার মনে হয় ও তোর স্ত্রী জ্যোতি, আমার খুব মনে হচ্ছে ওকে পুরো জ্যোতির মতো দেখতে। যখন সোনু গোপালের মুখ থেকে এই সমস্ত কথা শুনলো আর গোপাল এত জোর দিয়ে সোনুকে বলছিল, তখনই সে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তুই যখন এত জোর দিয়ে বলছিস তাহলে আমরা ওই গ্রামে কিছুদিন ঘোরাফেরা করব। বন্ধুরা, তারপর থেকে সোনু আর গোপাল ওই গ্রামে কয়েক সপ্তাহ ঘোরাঘুরি করতে লাগলো। তারা প্রতিদিন সকালবেলা ওই গ্রামেই সবজি বিক্রি করতে আসতো এবং সারা দিন অলিতে গলিতে ঘুরে বেড়াতো আর সবজি বিক্রি করতো। আর তার 7-8 দিন পর্যন্ত তারা দুজনে সেখানেই সবজি বিক্রি করছিল, এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। হঠাৎ করে একদিন জ্যোতি ঘরের বাইরে বেরোয় এবং সেখান থেকে সবজি কেনে। সেই সময় সোনু যখন জ্যোতিকে ভালো মতো দেখে তখন সে অবাক হয়ে যায়, তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে ভাবতে থাকে, এমনটা কিভাবে সম্ভব, একদম জ্যোতির মতো দেখতে, জ্যোতির মতো কথাবার্তা বলছে। সোনু তখন গোপালের কথায় বিশ্বাস করে এবং তারপর তারা দুজনে মিলে সেখানকার স্থানীয় পুলিশের কাছে যায় আর বলে, 7 বছর আগে আমার যে স্ত্রী মারা গেছিলেন সেই স্ত্রী আসলে মারা যাননি, তিনি অমুক জায়গায় রয়েছেন, ওনার পরিবারের সঙ্গেও আমাদের দেখা হয়েছে। তখনই পুলিশ তাদের কথায় বিশ্বাস করে না, তারা বলে, তুমি নিজের থেকে যদি কোনো প্রমাণ এনে দিতে পারো তারপর আমরা ইনভেস্টিগেশন শুরু করব। তখনই সোনু আর গোপাল দুজনে মিলে একটা প্ল্যান করে। তারা দুজনেই ভালো জামা কাপড় পরে জ্যোতির বাড়িতে যায় এবং তারা জানায় যে সরকারি ঘর নেওয়ার যে প্রকল্প আছে সেই প্রকল্পের মধ্যে তাদেরও নাম এসেছে এবং তারা পরিবারে কজন মেম্বার সেই সমস্ত তথ্য তাদেরকে দিতে হবে। এদিকে জ্যোতির শ্বশুরমশাই যখন এই সমস্ত কথা জানে তখন তিনি নিজের নাম, ফোন নাম্বার, নিজের বাড়িতে কজন সদস্য আছে, তাদের ভোটার আইডি কার্ড, তাদের আধার কার্ড, এই সমস্ত কিছুর তথ্য গোপাল আর সোনুকে দিয়ে দেয়। সেই সমস্ত তথ্য নিয়ে সোনু আর গোপাল দুজনে পুলিশের কাছে যায় আর পুলিশ সোনু আর গোপালের কথা মতো নিজেদের টিম নিয়ে সেই বাড়িতে পৌঁছায় যেই বাড়িতে তারা জ্যোতিকে দেখেছিল। এদিকে জ্যোতি যখন পুলিশ দেখে তখন সে হতবাক হয়ে যায়, সে অবাক দৃষ্টিতে পুলিশের দিকে তাকিয়েছিল। তখনই সোনু আর গোপাল দুজনে সে ঘটনাস্থলে উপস্থিত হয়। জ্যোতি যখন সোনুকে দেখে তখন তো তার আর বলার কিছুই রইল না,
তারপর সে পুলিশকে সমস্ত সত্য ঘটনা জানিয়ে দিল। সে জানালো সে যখন সোনুকে বিয়ে করেছিল 4-5 দিনের মধ্যেই সে বুঝে গেছিল যে বিয়ের আগে সোনু তাকে মিথ্যে কথা বলেছিল যে সে খুব ভালো পরিবারের ছেলে, তার অনেক টাকা পয়সা আছে, তার বাড়িঘর খুব ভালো। কিন্তু জ্যোতি যখন বিয়ে করে সেই বাড়িতে ঢুকলো, সে দেখলো সে সাধারণ একটা বাড়িতে থাকে, খুব একটা ভালো কাজবাজও সে করে না। তাই 4-5 দিন পর জ্যোতি এটা সিদ্ধান্ত নিল যে সে আর ওই বাড়িতে থাকবে না, সে সোনুর সঙ্গে সংসার করবে না। এমনটা ভেবেই সে ঘর থেকে বেরিয়ে গেছিল। আর তারপর সে ট্রেন ধরে নিজের এক মাসির বাড়িতে পৌঁছায় আর সেখানেই সে থাকে। জ্যোতি নিজের মাসির বাড়িতে পৌঁছে নিজের বাবা মাকে ফোন করে এবং সমস্ত ঘটনা তাদেরকে জানায়। বন্ধুরা, জ্যোতির বাবা মা প্রথম থেকেই জানতো যে জ্যোতি বেঁচে আছে, তাও তারা একবারের জন্য এই কথা পুলিশকে জানায়নি। সোনু প্রায় 18 মাস পর্যন্ত জেল খেটেছিল। জ্যোতির বাবা মা ইচ্ছে করে সোনুর সঙ্গে এমন ব্যবহার করে এবং সমস্ত কিছু জানা সত্ত্বেও তারা সোনুকে জেল খাটতে বাধ্য করে। জ্যোতি যখন এটা জানতে পারলো যে সকলে এটা মনে করছে যে জ্যোতি মারা গেছে, সে আর বেঁচে নেই, তখনও সে এই ভুলটা ভাঙানোর জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়নি। সোনু প্রায় 18 মাস পর্যন্ত বিনা দোষে শাস্তি পেয়েছিল। বন্ধুরা, এই কাহিনী এমন একটি কাহিনী যার থেকে আমরা এই শিক্ষা পাই যে চট করে মানুষকে বিশ্বাস করে ফেলা কখনোই উচিত নয়। বন্ধুরা, জ্যোতির মতো মেয়েরা যারা না জেনে না শুনে হঠাৎ করে এমন একটা ডিসিশন নিয়ে ফেলে আর তারপর সেই ডিসিশনে তারা আমলও করতে পারে না। সে এক জায়গায় বিয়ে করলো, একটা ছেলের সঙ্গে বিয়ে করলো, তারপর সে যখন দেখলো সে ওখানে থাকতে পারবে না, সে ওখানে কমফোর্টেবল নয়, তখন সে সেখান থেকে বেরিয়ে আসলো। এমনকি সে যখন সেখান থেকে বেরিয়ে আসলো, তারপর ছেলেটি যখন এত বড় একটা কেসে ফেঁসে গেল, সে পুলিশকে এই বিষয় নিয়ে কিছু জানানোর চেষ্টা করলো না, পুলিশের ভুল ভাঙানোর চেষ্টা করলো না। এমন একটা মেয়ের সম্বন্ধে আপনারা কি বলতে চান? জ্যোতির সম্বন্ধে, জ্যোতির মতো মেয়েদের সম্বন্ধে আপনাদের কি ধারণা? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, সমস্ত কিছু মিলেই এই ঘটনাটি একটি অদ্ভুত ধরনের ঘটনা বলে মনে হয়। তো বন্ধুরা, এমন অনেক ঘটনা আছে যেগুলোকে অবাস্তব মনে হলেও আসলে এমন ঘটনাগুলো ঘটে। তাই বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এছাড়াও বন্ধুরা, এই সমস্ত কাহিনীগুলো কিন্তু আপনাদের বিভ্রান্ত করার জন্য অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনীগুলো থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন। সমাজে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্যেই আমাদের এই কাহিনীগুলো রচনা করা হয়। তবুও যদি আমার কোনো দর্শকের এই কাহিনীর কোনো অংশ খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।